ওয়েলকাম এভরিওয়ান। আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে তোমাদের যদি ইকোনমিক্সের কোয়েশ্চেন কারেক্টলি অ্যাটেম্প্ট করতে হয় তাহলে বোথ স্ট্যাটিক এবং ডাইনামিক পোর্শন তোমাদের জানতে হবে। ফর এক্সাম্পল, এই মুহূর্তে ডিসকাশন হচ্ছে টু বয়কট চায়না অর চাইনিজ প্রোডাক্টস। টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তোমাদের বুঝতে হবে হোয়াট আর দ্য ট্রেড রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ফর দ্যাট তোমাদের জানতে হবে হোয়াট ইজ ইম্পোর্ট, হোয়াট ইজ এক্সপোর্ট, হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট, হোয়াট ইজ ব্যালেন্স অফ ট্রেড, what is trade deficit, what is trade surplus, how does that affect our economy. Then তোমরা বুঝবে if at all it's possible to boycott China. If the answer is yes, তাহলে আমাদের দেখতে হবে what are the steps that India can take যাতে চায়নাকে বয়কট করা যায়। ওয়েল, ইকোনমিক্সের আরও যদি ক্লাসেস তোমাদের প্রয়োজন থাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দেখতে পারো। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা ডে টু ডে লাইফে জিনিস কিনি। জিনিস যখন আমরা কিনি তখন আমাদেরকে টাকা দিতে হয়। ওয়েল, অ্যাট দ্য সেম টাইম জিনিস বিক্রি করা হয়। যখন কেউ জিনিস বিক্রি করে তখন সে টাকা পায়। তাহলে এই সমস্ত কেনা বেচাকেই কি ইম্পোর্ট বা এক্সপোর্ট বলা যেতে পারে? দ্য আনসার ইজ নো। যখন আমাদের দেশ অন্য দেশ থেকে জিনিস কিনছে তখন তাকে বলি ইম্পোর্ট, এবং যখন আমাদের দেশ অন্যান্য দেশদের জিনিস বিক্রি করছে তখন তাকে বলি এক্সপোর্ট। যখন আমরা ইম্পোর্ট করছি তখন আমরা পাচ্ছি জিনিস এবং অন্যান্য দেশগুলো পাচ্ছে কারেন্সি, অ্যান্ড যখন এক্সপোর্ট করছি তখন অন্যান্য দেশগুলো আমাদের থেকে জিনিস পাচ্ছে এবং আমরা পাচ্ছি কারেন্সি। এরপর আমাদের দেখতে হবে হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট ইজ আ আমব্রেলা টার্ম। আমব্রেলা টার্ম মানে কি? তার মানে এর মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে। কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট রয়েছে, এইখানে দেখো ব্যালেন্স অফ ট্রেড রয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট একটা কমপ্লেক্স ইস্যু যেটার ওপরে আলাদা করে ক্লাস আমি প্রোভাইড করব। আজকে আমাদের কাজ হলো শুধুমাত্র এই ব্যালেন্স অফ ট্রেডের উপরে কনসেন্ট্রেট করা, সেটাকে বোঝা, এবং আমাদের অ্যান্ড চায়নার মধ্যে কী ট্রেড রিলেশনশিপ সেটাকে ভালোভাবে বোঝা। এরপরে আসি ব্যালেন্স অফ ট্রেডে, বিওটি। ব্যালেন্স অফ ট্রেডটা কি? ব্যালেন্স অফ ট্রেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। যতটা ইম্পোর্ট করছি মাইনাস যতটা এক্সপোর্ট করছি। এবার এই ব্যালেন্স অফ ট্রেডের মধ্যেও দুটো ভাগ রয়েছে, সেটা কি? ওয়েল, ট্রেড ডেফিসিট অ্যান্ড ট্রেড সারপ্লাস। ট্রেড ডেফিসিট মানে কি এবং ট্রেড সারপ্লাস মানে কি? ছবিটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। ডেফিসিট তখন বলছি যখন ইম্পোর্ট এক্সপোর্টের থেকে অনেক বেশি। ইম্পোর্ট এক্সপোর্টের থেকে বেশি হওয়ার মানে কি? ইম্পোর্ট করা মানে টাকা বেরিয়ে যাওয়া, এবং এক্সপোর্ট করা মানে টাকা দেশে আসা। যদি আমাদের ইম্পোর্ট প্রচণ্ড বেশি হয় তাহলে আমাদের টাকাও প্রচুর বেরিয়ে যাবে, অ্যান্ড এক্সপোর্ট কম হওয়া মানে অল্প কিছু টাকা, অল্প কিছু কারেন্সি আমাদের দেশে ঢুকে আসা। সারপ্লাস মানে কি? সারপ্লাস মানে আমরা প্রচুর এক্সপোর্ট করেছি, তার মানে আমাদের দেশে প্রচুর টাকা ঢুকে এসেছে, অ্যান্ড ইম্পোর্টটা খুব কম, তাহলে অল্প কিছু টাকা আমাদের দেশ থেকে বেরিয়েছে। সো যখন ওভারঅল আমাদের দেশে টাকা ঢোকে তখন আমরা সেটাকে বলবো ট্রেড সারপ্লাস, অ্যান্ড যখন ওভারঅল আমাদের দেশ থেকে টাকা বেরিয়ে যাবে সেটাকে বলবো ডেফিসিট। আচ্ছা, এই যে বারবার টাকা টাকা বলছি তার মানে কি? ছোটোবেলাতে মেলাতে বান্ডেল পাওয়া যেত টাকার, ফেক কারেন্সি। তোমাদের খেলাঘরে সেই টাকার বিশাল ইম্পর্টেন্স ছিল, তোমরা সেগুলো নিয়ে খেলতে। আজ যদি সেই টাকার বান্ডেলটা নিয়ে তুমি দোকানে যাও তাহলে কি কোনো জিনিস কিনতে পারবে? না। ঠিক তেমন রুপি, আমাদের দেশের যেটা কারেন্সি, সেটা আমাদের দেশের মধ্যে প্রচণ্ড ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু এই রুপি নিয়ে
আমি যদি চায়নায় চলে যাই, জাপানে চলে যাই, কোনো একটা মিডল ইস্টার্ন কান্ট্রিতে চলে যাই, সেখানে এই রুপির কী দাম আছে? তারা এই রুপি নিয়ে কী করবে? তাহলে তাদের প্রয়োজন কোনো একটা এমন কারেন্সি যেটা ওভারঅল এভরি ইকোনমিতে মোর অর লেস ইউজ হয়, ফর এক্সাম্পল ডলার। সো যখন আমি এই কথাটা বলছি যে আমাদের দেশে টাকা ঢুকছে বা কারেন্সি ঢুকছে, তখন আই ডোন্ট মিন রুপিস, তখন আই মিন আ ফরেন কারেন্সি, ফর এক্সাম্পল ডলার। অ্যান্ড যখন আমি বলছি যে আমাদের দেশ থেকে কারেন্সি বেরিয়ে যাচ্ছে, দেন অলসো আই মিন ডলার বা এনি কারেন্সি যেখানে ইউনিভার্সাল ফেথ রয়েছে। কারণ আজকে যদি তেল আমরা কিনতে যাই অন্য একটা দেশ থেকে এবং তাদেরকে রুপি ধরিয়ে দিই, তারা এই রুপিটাকে নিয়ে কি করবে? তাদের দেশে তো চলে না। তাই জন্য একটা স্ট্রং কারেন্সিতে আমরা ডিলিং করি। এবার আমাদের বুঝতে হবে এই ট্রেড ডেফিসিট বা সারপ্লাস এটা কি এসে যায়? দুটোর মধ্যে ইদার হতে পারে। একটা দেশের ইকোনমিতে সেটা কিভাবে ম্যাটার করে, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি একজন বিজনেসম্যান এবং আমার ট্যাকে খুব একটা পয়সা নেই, এবং আরেকটা বিজনেসম্যান এসে গেছে যার কাছে বিশাল টাকা পয়সা অলরেডি রয়েছে। তুমি ব্যবসা করবে বা টাকা ধার দেবে, তুমি কাকে দেবে? তুমি আমাকে দেবে নাকি সেই বড় ব্যবসাদারটাকে দেবে? ডেফিনেটলি সেই বড় ব্যবসাদার সাথে তুমি ব্যবসা করতে চাইবে, কারণ তুমি জানো তোমার টাকা ডুববে না। সে কোনো না কোনোভাবে তোমার টাকা ঠিক ফেরত দিয়ে দেবে, কারণ কি তার কাছে প্রচুর টাকা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এবার আমি হয়তো একটা ভালো ব্যবসাদার, আমার প্ল্যানে যথেষ্ট স্ট্রেংথ ছিল, কিন্তু আমার যেহেতু টাকা পয়সা নেই, তাই আমার ক্রেডিবিলিটি কোয়েশ্চেন হচ্ছে যে আজ আমি ফেল করলে কিভাবে তোমার টাকাটা ফেরত দেব। এটারই এবার একটা বড় সিনারিও চিন্তা করো। ইন্টারন্যাশনাল মার্কেটেও এই যে আমাদের ফরেক্স রিজার্ভ, সেটার একটা বিশাল ভ্যালুয়েশন আছে। কারণ যদি আমাদের ফরেক্স স্ট্রং হয়, তখন আমাদের ইন্টারন্যাশনাল পজিশনও হাই হয়। অন্যান্য দেশ দেখে যে না, এই দেশটার কাছে ভালো মতো ফরেক্স রিজার্ভ রয়েছে, তাহলে এদের সাথে ট্রেড করা যেতে পারে, দে উইল নট ফেল আস। সো দিস গিভস আ কনফিডেন্স ইন আওয়ার কোম্পানি, ইন আওয়ার কান্ট্রি। এবার ফরেক্স কথাটা মানেটা কি? ফরেক্সের ওপর আলাদা করে ভিডিও প্রোভাইড করতে হবে, কারণ তার প্রচুর কম্পোনেন্টস রয়েছে। তার একটা কম্পোনেন্ট নিয়ে আমরা এখানে কথা বলি, দ্যাট ইজ ফরেন কারেন্সি বা ফরেন অ্যাসেট। এই যে ডেফিসিট বা সারপ্লাস, যখন সারপ্লাস হচ্ছে, এই যে এক্সট্রা টাকা আমাদের দেশ পেল, সেটা কোথায় জমা করা হয়? সেটা ফরেক্স রিজার্ভে জমা করা হয়, এবং ফরেক্সের কাস্টোডিয়ানকে আরবিআই। বোঝাতে পেরেছি? সো যেই আরবিআইয়ের কাছে ফরেক্স রিজার্ভের কাছে এটা অ্যাড হলো, তার মানে আমাদের ইকোনমি স্ট্রং হলো। বাকি সমস্ত কান্ট্রি দেখছে যে না, এদের ভালো টাকার ব্যাকিং আছে, তাহলে এই দেশটার সাথে আমরা ট্রেড করতে চাই, এদেরকে আমরা লোন দিতে চাই। বোঝা যাচ্ছে? এবার যদি আমাদের ডেফিসিট হয়ে যায়, তাহলে আমাদের ফরেক্স রিজার্ভটা কমে যাবে, কারণ আমাদের ট্যাক্স থেকে পয়সা দিতে হচ্ছে, আমাদের ফরেক্স রিজার্ভ কমে গেল। ফলে বাকি দেশগুলো দেখবে এদের কাছে তো খুব একটা টাকা নেই, এরা তো উইক ইকোনমি, তাহলে এদের সাথে ট্রেড করার প্রয়োজন নেই। অলরাইট, সো দিস ইজ হাউ আমাদের ডেফিসিট বা সারপ্লাস এফেক্ট করে। আরও প্রচুর এফেক্ট আছে, দিস ইজ ওয়ান অফ দ্য এফেক্ট। আগেন আরেকটা এক্সাম্পলও দিই। এই যে বললাম আমরা তেল কিনি, যখন আমরা তেল কিনি আমাদের এই ফরেন কারেন্সিগুলো প্রয়োজন। আজকে যদি আরবিআইয়ের ফরেক্স রিজার্ভে এনাফ ফরেন কারেন্সি না থাকে, কারেন্সি অ্যাসেট না থাকলে আমরা কিনবোটা কীভাবে? টাকা দিয়ে তো কেনা যাবে না, তাই না? সেখানে তো আমাদের ডলারের প্রয়োজন। সো দিস ইজ অ্যাগেন আ ইম্পর্টেন্ট ওয়ে যেখানে ফরেক্স এতটা বেশি প্রায়োরিটি পাচ্ছে। আরও ডিটেলসে কথা হবে যখন ফরেক্স নিয়ে পড়ব।
তাহলে আমাদের বুঝতে হয় চায়না এমন কি করলো যে আজ তারা এত স্ট্রং একটা ইকোনমি হয়ে দাঁড়িয়েছে। প্লিজ মাথায় রেখো, চায়না কিন্তু অল থ্রু আউট এতটা স্ট্রং ইকোনমি ছিল না। ইনফ্যাক্ট ইন দ্য ইয়ার 1962 যখন চায়না আমাদেরকে অ্যাটাক করছে, তাদের ইন্টারনাল প্রবলেম এতটাই বেশি ছিল যে খাওয়ার জন্য তারা পাতা খেত, ইনফ্যাক্ট মাটি খেয়েছে। এইগুলো অ্যাকচুয়াল ফ্যাক্টস। তাহলে তারা এমন কি করলো যে তারা ঘুরে দাঁড়ালো। দুটো পয়েন্ট, এক আউটসোর্সিং, দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝো। আমি একজন টিচার, এবার আমি হয়তো পড়িয়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, কিন্তু আমার কাছে কোনো ভালো ল্যাপটপ নেই বা ডিজিটাল স্ক্রিন নেই, বা আমার কাছে কোনো রুম নেই যেখানে খুব সুন্দর করে টেবিল চেয়ার পাতা আমি স্টুডেন্টদেরকে বলবো এসে পড়ো। আমার কাছে ইনফ্রাস্ট্রাকচারই নেই। এবার কোনো একটা ইনস্টিটিউট আমাকে স্পট করলো, নিয়ে বললো আমি ইনফ্রাস্ট্রাকচারগুলো তোমাকে দিচ্ছি, তুমি এখানে এসে পড়ো। একটা কথা বলো, ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট নাকি একটা টিচারের পড়ানোটা বেশি ইম্পর্টেন্ট? ডেফিনেটলি কীভাবে পড়ানো হচ্ছে, কী পড়ানো হচ্ছে, স্টুডেন্ট অ্যান্ড টিচারের রিলেশনশিপ কীরকম, সেটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু আমার কাছে এনাফ টাকা ছিল না, এই বড় ইনস্টিটিউটটা সেটার ইন আ ওয়ে ফায়দা নিল। অ্যাট দ্য সেম টাইম সে কী করছে, আমি কিভাবে পড়াচ্ছি, কী নোটস দিচ্ছি, সেগুলোকে কপি করে নিয়ে নিজেরাই আমাকে রিপ্লেস করে দিয়ে আরও চিপ ওয়েতে প্রমোট করা শুরু করে দিল। চায়নাও এক্স্যাক্টলি এটা করলো। প্রথম তারা আউটসোর্সিং করলো, মানে বড় বড় কোম্পানিগুলোকে বললো আমাদের এখানে এসো, আমাদের এখানে এসে প্রোডাকশন করো, আমরা চিপ লেবার দেবো, ল্যান্ড দেবো, এখানে এসে প্রোডাকশন করো, তোমাদের প্রোডাকশন কস্ট অনেক কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম নিজেরাও ম্যানুফ্যাকচারিং করা শুরু করে দিল। যেই না তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করা শুরু করে দিল, তারা এক্সপোর্ট করা শুরু করে দিল। অ্যান্ড বেশি করে এক্সপোর্ট করা মানে কি, তাদের ট্রেড সারপ্লাসে, তাই তো? এবং প্রত্যেকটা দেশ তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল, কারণ চায়না এক্সপোর্ট করছে, চায়নার জিনিসপত্র বাকি দেশগুলোর প্রয়োজন। তাহলে আমাদের বুঝতে হবে প্রেজেন্ট ডে সিনারিওটা কী। আজকে দাঁড়িয়ে ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে কী রিলেশনশিপ ইকোনমিক দিক দিয়ে। সবার আগে দেখি ট্রেড ডেফিসিট। ওয়েল, ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে ট্রেড ডেফিসিট ইজ রিয়েলি হাই। তার মানে ইন্ডিয়া চায়নার থেকে যত এক্সপোর্ট করে তার থেকে অনেক বেশি ইম্পোর্ট করে। বোঝা গেছে? তাহলে আমাদের রয়েছে ট্রেড ডেফিসিট। আমরা চায়নার থেকে যত জিনিস কিনি তার তুলনায় যেটা বিক্রি করি সেটা খুবই কম। অলরাইট, সো ট্রেড ডেফিসিট ইজ ভেরি ভেরি হাই। তার মানে একটা আনফেভারেবল ট্রেড চলছে। আমাদের ডিপেন্ডেন্স অন চায়না কিন্তু প্রচণ্ড বেশি। ঠিক আছে, এবার এর সাথে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। আমরা ভাবি যেহেতু আমাদের পপুলেশন ইজ ভেরি হাই, আমরা নিশ্চয়ই চায়নার জন্য একটা বিশাল মার্কেট। আজ আমরা যদি কেনা বন্ধ করে দিই, চাইনিজ ইকোনমি বিশালভাবে হার্ট হবে। ওয়েল, যদি ইকোনমিক্স পার্সপেক্টিভ থেকে দেখো, যদি একটা ভ্যালু নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দেখো, তাহলে বুঝতে হবে চায়না যত জিনিস এক্সপোর্ট করে, বিক্রি করে, তার মাত্র 3% তারা ইন্ডিয়াকে বিক্রি করে। এবার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝো। তুমি সবার থেকে টাকা নাও, জিনিস বিক্রি করো এবং টাকা নাও। একজনের থেকে তুমি 10,000 টাকা নিচ্ছ, একজনের থেকে তুমি 1 লাখ টাকা নিচ্ছ, একজনের থেকে তুমি 5 লাখ টাকা নিচ্ছ এবং আরেকজনের থেকে তুমি 5,000 টাকা নিচ্ছ। এবার যার থেকে তুমি 5,000 টাকা নিচ্ছ সে বলল আমি আর তোমাকে টাকা দেব না। তাহলে সত্যি কি তোমার ইকোনমিতে খুব এফেক্ট পড়বে? না। অ্যান্ড এটা একটা ফ্যাক্ট যে আজ যদি চায়না চায়, তারা আফ্রিকাকে বা ল্যাটিন আমেরিকান দেশগুলোকে টার্গেট করতে পারে ইন্ডিয়াকে ছেড়ে দিয়ে, কারণ তাদের ইকোনমি যথেষ্ট স্ট্রং। এবার যদি আমি বলি যে না,
আমরা তবুও ট্রেড ওয়ার করব চায়নার সাথে। এই ট্রেড ওয়ার কথার অর্থ কী? ট্রেড ওয়ার মানে আমরা যে জিনিসগুলো চায়না থেকে কিনছি সেগুলো কেন কিনি। ধরো একটা পেন্সিল আমার দেশে বিক্রি হয় 5 টাকায়, যখন আমি সেটা চায়না থেকে কিনি আমার পড়ে 3 টাকা, তাহলে অ্যাজ আ কনজিউমার আমি চায়নার জিনিসটা নেব। আমি 5 টাকা দিয়ে কিনবো না, আমি 3 টাকা দিয়ে কিনবো। গভর্নমেন্ট তখন কি করবে? অ্যাডিশনাল ট্যাক্স লাগিয়ে দেবে। যেই পেন্সিলটা চায়না থেকে আসছিল সেটা আর 3 টাকায় থাকলো না, তার সাথে আরও 4 টাকা ট্যাক্স, মানে 7 টাকায় বিক্রি হবে। তখন আমি দেখব যে আমি চায়না থেকে পেন্সিল কিনলে আমার 7 টাকা পড়ছে, আমার দেশের পেন্সিলটা 5 টাকা দাম, তাহলে আমি আমার দেশের পেন্সিল কিনবো। ঠিক আছে, এটাকেই বলে ট্রেড ওয়ার। এবং 2018 থেকে ইন্ডিয়া অ্যাজ আ স্পেকটেটর এটা দেখেছে ইউএসএ অ্যান্ড চায়নার মধ্যে ট্রেড ওয়ার চলছে। অলরাইট, কিন্তু মনে রাখবে আজ যদি ইন্ডিয়া এটা করে তাহলে চায়নাও সেটা করবে। এবং 2018 থেকে ইউএসএ অ্যান্ড চায়নার মধ্যে যখন ট্রেড ওয়ার হচ্ছিল তখন দেখা গেছে বোথ দ্য কান্ট্রিজ ওয়ার এফেক্টেড। দুজনেরই ইকোনমি যথেষ্ট এফেক্ট হয়েছে, টু দ্যাট এক্সটেন্ট যে ইউএসএর অ্যাগ্রিকালচার ওয়াজ সো মাচ এফেক্টেড যে ইউএসএর গভর্নমেন্টকে ব্যাকিং দিতে হয়েছে তাদের ফার্মার্সদেরকে। এবার বোঝো, কোভিড সিচুয়েশন চলছে, আমাদের ইকোনমি অলরেডি উইক। যদি তোমরা দেখে নাও আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক সবাই বলছে আমাদের জিডিপি নেগেটিভে যেতে পারে, এটাই প্রেডিকশন। আজকে দাঁড়িয়ে তারা প্রেডিক্ট করছে যে ইন্ডিয়ার জিডিপি বা ওভারঅল গ্রোথ মাইট বি নেগেটিভ। সেখানে আমাদের ইকোনমি অলরেডি উইক রয়েছে এই প্যান্ডেমিকটার জন্য। এখন যদি আমরা ট্রেড ওয়ার শুরু করে দিই তাহলে ঠিক যেমন আমাদের গভর্নমেন্ট ট্যাক্সেস লাগাবে, এক্স্যাক্টলি সো চাইনিজ গভর্নমেন্টও আমাদের প্রোডাক্টে ট্যাক্সেস লাগাবে। তাহলে আমাদের এক্সপোর্ট হ্যাম্পার হবে, তাহলে আমাদের ইকোনমিও কিন্তু হ্যাম্পার হবে। যদি ইউএসের ইকোনমি হ্যাম্পার হতে পারে সেখানে ইন্ডিয়ান ইকোনমি ডেফিনেটলি হ্যাম্পার হবে। অলরাইট, এরপরে চলে আসি স্টার্টআপস। এই স্টার্টআপগুলোতে কী প্রবলেম হয়? ইন্ডিয়াতে প্রচুর স্টার্টআপ রয়েছে কিন্তু তারা ফান্ডিং পায় না। যখনই তারা ফান্ডিং পায় না, এই চাইনিজ ইনভেস্টার্সগুলো এসে এতে ফান্ডিং দেয়। ফলে যখন এই স্টার্টআপগুলো পরবর্তীকালে ভালো কাজ করে তখন তার প্রফিট পার্সেন্টেজ চায়নাতেও যায়। এই একটা বিশাল প্রবলেম, যেখানে আমরা দেখি ইম্পর্টেন্ট যে অ্যাপসগুলো রয়েছে, ইউ নেম ইট, লাইক ওলা, বাইজুস যেটাতে তোমরা পড়াশোনা করো, ইনফ্যাক্ট বিগ বাস্কেট, লেন্সকার্ট, পেটিএম, এই সমস্ততে চায়না ইনভেস্ট করে বসে রয়েছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় তো চায়না লিডিং ইনভেস্টর। ফর এক্সাম্পল জোম্যাটোতে, বিগ বাস্কেটে চায়না কিন্তু লিডিং ইনভেস্টর, পেটিএমে। সো এবার তোমরা বলতে পারো যে যেই সমস্ত স্টার্টআপগুলোতে চায়নার টাকা ঢেলেছে সেই স্টার্টআপগুলোকে ব্যান করে দেওয়া হোক। আগেন প্রবলেমটা কোথায়? এই সমস্ত কিছুর জন্য প্রচুর মানুষ এমপ্লয়মেন্ট পেয়েছে। জোম্যাটোর এক্সাম্পল দেখে নাও, ওলার এক্সাম্পল দেখে নাও, কত লোক এমপ্লয়মেন্ট পাচ্ছে বলো তো। তারা একজন ড্রাইভারি করে টাকা ইনকাম করছে, ডেলিভারি বয় হিসেবে ইনকাম করছে, তাদের সংসার চলছে, কতগুলো ফ্যামিলি ডিপেন্ডেন্ট তার উপরে। আজ যদি চায়নাকে ব্যান করতে গিয়ে এই প্রত্যেকটা স্টার্টআপকে আমরা টার্গেট করে ফেলি তাহলে মনে রাখবে আমরা নিজেদের লোকদেরও টার্গেট করছি। অলরাইট, এরপর আরও কিছু প্রবলেমস রয়েছে যেটা নিয়ে আমরা ডিসকাশন করব। যেরকম কি, ওয়েল, ইন্ডিয়ান ইলেকট্রনিক্স বা অটোমোবাইল সেক্টর বা ফার্মাসিউটিক্যাল, এই সমস্ততে আমরা দেখি চায়নার একটা বড় হাত রয়েছে। ফর এক্সাম্পল ইলেকট্রনিক্স, আমরা অলমোস্ট মার্কেটটাতে দেখি চাইনিজ কোম্পানি ছেয়ে গেছে ইলেকট্রনিক সেক্টরে। অটোমোবাইল কম্পোনেন্টস, সেটাও কিন্তু চায়না থেকেই আসে, আমরা চায়না থেকেই ইম্পোর্ট করি। যদি আমরা সেটা বন্ধ করে দিই কম্পোনেন্টের দামগুলো বেড়ে যাবে। আমরা চায়না থেকে কেন নিই? কারণ সস্তায় পাই।
যদি গাড়ির কম্পোনেন্টগুলোর দাম বেড়ে যায় তাহলে ওভারঅল জিনিসটার দাম বেড়ে যায়। তার মানে কি সাধারণ মানুষ সেটাকে আর কিনতে পারবে না। আগেন একটা ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে, তাই না? একটা ইন্ডাস্ট্রি এফেক্টেড হচ্ছে। সো এখানে আবার একটা প্রবলেম, জিনিসের দাম বেড়ে যাওয়া। এরপরে আমরা আসি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আমরা যে এক্সপোর্ট করি, ওষুধ এক্সপোর্ট করি, সেখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে, সেটাকে বলা হয় এপিআই, দ্যাট ইজ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট। ওয়েল, 2/3 অফ দিস এপিআই আমরা চায়নার থেকে ইম্পোর্ট করি। সো যদি এই কম্পোনেন্টটা না পাই আমরা, তাহলে আমরা কিভাবে মেডিসিনস তৈরি করব আর কিভাবেই সেটাকে এক্সপোর্ট করব, তাই না? তাহলে এই প্রেজেন্ট সিনারিওতে অনেকগুলো প্রবলেমের ব্যাপারে আমরা কথা বললাম। এবার প্রশ্ন আসে, তাহলে সত্যি কি আমাদের কিচ্ছু করার নেই? তাহলে এই চাইনিজ অ্যাপগুলোকে ব্যান কেন করা হলো? ওয়েল, এবার আসবো সলিউশনে। একটা কথা ভালোভাবে মাথায় রাখো, নিজের জীবনের ক্ষেত্রেও এটাকে মাথায় রাখো। যদি কোনো যুদ্ধ তুমি এই ভেবে শুরু করো যে অন্য কাউকে হারাতে হবে, তাহলে তুমি কোনো দিন লক্ষ্যে পৌঁছাবে না। তোমাকে কনসেন্ট্রেট করতে হবে তোমার সাকসেসের উপর, তাহলেই কিন্তু তুমি একমাত্র সাকসেসফুল হবে। এই যে টিকটক, শিইন সমস্ত চাইনিজ অ্যাপগুলো ব্যান করা হলো, তার একটা বিশাল বড় কারণ আছে এবং দ্যাট ইজ ভেরি মাচ লজিক্যাল। সেটা হলো আর্ম কনফ্লিক্ট নিয়ে আমরা যখন কথা বলি, তখন কিন্তু শুধুমাত্র ওয়ার বা আর্মস নিয়ে কথা বলছি না, তাহলে আমরা কথা বলি সাইবার ওয়ার নিয়েও। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে সাইবার ওয়ার, মানে তোমার সমস্ত ফ্যাক্টস, ডেটা নিয়ে নেওয়া এবং সেটার মিসইউজ করা। ওয়েল, এই যে ডেটা মিসইউজ, সেটা কিন্তু আমাদের দেশের সিকিউরিটিকে কম্প্রোমাইজ করে। বোঝাতে পারছি? এবার তোমাদের মনে হতে পারে, ম্যাম এইটা একটা ডিস্টেন্ট রিয়ালিটি নিয়ে আপনি কথা বলছেন, এখন যুদ্ধ হচ্ছে, আপনি কথা বলছেন কোথায় ডেটা ওয়ার, ডিজিটাল ওয়ার, এই সমস্ত নিয়ে। তাহলে লেট মি টেল ইউ, এটা কিন্তু অলরেডি হয়েছে। এবং কবে হয়েছে, কাদের মধ্যে হয়েছে, সেটা তোমাদের জানিয়ে দিই। ওয়েল, নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার উপরে এই ধরনের অ্যাটাক করে অলমোস্ট মিলিয়ন্স অফ ডলার চুরি করেছে। রাশিয়া ইউক্রেনের ওপরে ডিজিটাল ওয়ার এনে ক্রিসমাসের প্রায় 2-3 দিন আগে পাওয়ার গ্রিডকে হ্যাক করে লক্ষ লক্ষ বাড়ির কারেন্ট কেটে দিয়েছে। এতটা স্ট্রং হতে পারে একটা সাইবার ওয়ার, ডিজিটাল ওয়ার। তাহলে এই যে চাইনিজ অ্যাপগুলো ব্যান করা হয়েছে, সেটা আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে বাঁচানোর জন্য, রাদার দেন ইকোনমিক পার্সপেক্টিভ। ইয়েস, ইকোনমিক পার্সপেক্টিভ আছে, কিন্তু আরও বেশি হচ্ছে সাইবার সিকিউরিটি। অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার আইটি অ্যাক্ট এটা ডেফিনেটলি করতে পারে। ঠিক আছে, এরপর আর কি কি করা যেতে পারে? ওয়েল, অ্যান্টি ডাম্পিং ডিউটি আনা যেতে পারে। সবার আগে বুঝতে হবে ডাম্পিং মানে কি। এই চায়না এই ব্যাপারটাকে ভীষণভাবে করে। সে কোনো একটা জিনিস নিজের দেশে 50 টাকাতে বিক্রি করছে, কিন্তু অন্য একটা দেশে সেটাকে 30 টাকা বিক্রি করে দেবে। এটা করলে তাদের লাভ। ভালোভাবে বোঝো, যদি আজকে আমি একজন বিজনেসম্যান খুব খেটে খুঁটে 50 টাকায় একটা জিনিস তৈরি করেছি, হঠাৎ করে একটা কোম্পানি এসে 10 টাকায় জিনিসগুলো বিক্রি করা শুরু করে দিল, সেম কোয়ালিটি, সেম জিনিস, তাহলে আমি যে খেটে খুঁটে 50 টাকা দিয়ে জিনিসটা তৈরি করলাম, সেটা কিনবে কে? লোকে সবাই ছুটে চলে যাবে 10 টাকার জিনিসটা কিনতে। বছরের পর বছর যদি এটা হতে থাকে, আমি তো হাঁপিয়ে যাব। অ্যাজ আ কোম্পানি আমার মধ্যে আর সেই স্ট্রেংথ থাকবে না লড়ে যাওয়ার। তখন আমি আমার কোম্পানি বন্ধ করতে বাধ্য হব, কারণ আমার কোম্পানি লসে চলে গেছে। কে একটা লস মেকিং কোম্পানিকে এতদিন টানবে? সো দিস ইজ কল ডাম্পিং, যেটা চায়না করে। তাহলে চায়নাটাকে 10 টাকা বিক্রি করে কীভাবে? কারণ চায়না নিজের গভর্নমেন্টের ব্যাকিং পায়।
তার গভর্নমেন্টের কাছে প্রচুর টাকা আছে এবং গভর্নমেন্ট টাকা জলের মতো ঢালছে। সো সে লসে বিক্রি করবে। যেই দেখবে ইন্ডিয়ান কোম্পানিগুলো উঠে গেছে, পরবর্তীকালে তারা দাম বাড়িয়ে দেবে। এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি। তাই আমাদেরকে করতে হবে অ্যান্টি ডাম্পিং ডিউটি। অলরেডি আমরা দেখেছি সেটা হয়েছে স্টিল সেক্টরে ভেরি রিসেন্টলি। এই অ্যান্টি ডাম্পিং ডিউটি চাইলেই কি আমরা করতে পারি? না, ডেফিনেটলি না। ইনভেস্টিগেশন করতে হবে, প্রুফ করতে হবে যে চায়না ডাম্পিং করছে, অ্যান্ড দেন যদি সেটা প্রুফ হয় তখন ডাম্পিং ডিউটি লাগাতে পারে। তার মানে সে যে আমার দেশে এসে 10 টাকায় বিক্রি করছিল, তার সাথে আমি ডিউটি লাগিয়ে দেবো, মানে ট্যাক্স মতো লাগিয়ে দেবো আরও 50 টাকার ডিউটি, তো টোটাল প্রাইস হয়ে গেল 60 টাকা। তখন আমার জিনিসটা বিক্রি হচ্ছে 50 টাকায়, চায়নার জিনিসটাই 60 টাকায়, লোকে আবার আমার কাছে চলে আসবে। এই কোম্পানিটা বেঁচে গেল, ইন্ডিজিনাস কোম্পানিটা বেঁচে গেল। বোঝা গেছে? ইনফ্যাক্ট টায়ার সেক্টরেও আমরা দেখছি, টায়ার সেক্টরেও গভর্নমেন্ট বলে দিয়েছে যে লাইসেন্সের প্রয়োজন। যদি তোমরা ইম্পোর্ট করতে চাও টায়ার, তাহলে তোমাদের লাইসেন্সের প্রয়োজন। ডিজিএফটি, যেটা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, সে বলে দিয়েছে যে লাইসেন্স নেবে তখন তোমরা ইম্পোর্ট করবে। তাহলে হঠাৎ করে ইম্পোর্ট করা যাবে না টায়ার। তাতে কি হবে? আমাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে টায়ার তৈরি করার, কিন্তু আমরা কি করি? আমরা ইম্পোর্ট করি। তাতে রাবার সেক্টরেও কিন্তু একটা বুম আমরা দেখতে পাবো, কারণ কি টায়ারের মধ্যে তো রাবার ইউজ হচ্ছে। যদি আমরা টায়ার ইম্পোর্ট করা বন্ধ করে দিই, তাহলে আমাদের দেশের টায়ার আমাদের ইউজ করতে হবে। সো রাবার সেক্টরেও একটা বুস্ট পাবে। অলরাইট, নেক্সট আসি, উইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকে চায়না যেই টেকনোলজি দেখে সঙ্গে সঙ্গে সেটাকে কপি করে ফেলে, তাই তো? তাদের নিজস্ব ফেসবুক, নিজস্ব গুগল, সমস্ত কিছু, নিজস্ব হোয়াটসঅ্যাপ, সব কিছু রয়েছে, কারণ তারা ইমিডিয়েটলি কপি করে ফেলছে। এবার আমাদের দেশে এত ব্রাইট স্টুডেন্টস রয়েছে, আইআইটি, আইএমস, সবাই আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। সেটা না করে যদি আমরা তাদেরকে আটকাতে পারি, তাদেরকে এনকারেজ করতে পারি, এরাই তো আমাদের বেসিক স্ট্রেংথ হয়ে দাঁড়াবে। তাহলে সবার আগে ইন্ডিয়াকে হিউম্যান রিসোর্সের উপরে টাকা খরচা করতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে টাকা খরচ করতে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে টাকা খরচ করতে হবে। চায়না কিন্তু এক্স্যাক্টলি এটাই করেছিল। তার নিজস্ব খুব একটা বুদ্ধি ছিল না। সে কি করলো? একগাদা সায়েন্টিস্টকে নিজের দেশে ডেকে নিয়ে চলে এলো, বাকি কাজ সায়েন্টিস্টরা করে দিয়েছে। আমাদেরও সেটা করতে হবে। আমাদের ব্রেনগুলো ইন্ডিয়া থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আমরা তাদেরকে আটকানোর জন্য কিছু করতে পারছি না। তাহলে আমাদের দেশের ব্রেন অন্য দেশে, অন্য কোনো দেশের প্রগ্রেসের জন্য খাটছে, সেটা কি কমপ্লিটলি তাদের দোষ? না, কোথাও আমাদেরও দোষ। আমাদের সেটাকে মানতে হবে যে আমরা তাদের কারেক্ট ভ্যালুয়েশন করতে পারছি না, অ্যান্ড তার জন্যে যে করছে তার কাছে তারা চলে যাচ্ছে। So it is extremely important that science and technology, human resource, research and development, এই সমস্ততে ইন্ডিয়া ইনভেস্ট করুক, টাকা ঢালুক। তারপরে হচ্ছে এই স্টার্টআপসে ইন্ডিয়াকে টাকা ঢালতে হবে। আমরা বলছি আত্মনির্ভর ভারত। আজকে কত ইয়াং ট্যালেন্ট রয়েছে, যাদের মধ্যে কত আইডিয়া রয়েছে, তাদেরকে বাইরে চাইনিজ ইনভেস্টার্সের কাছে যেতে হবে কেন? এবং দে আর প্রিটি সাকসেসফুলি নিজের বিজনেস দাঁড় করাচ্ছে। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে কেন ফেথ দেখাচ্ছে না? সো আমাদেরকে এই চিন্তাভাবনাটা করতে হবে যে যে সমস্ত স্টার্টআপসের মধ্যে পোটেনশিয়াল রয়েছে সেখানে গভর্নমেন্টকে টাকা ঢালতে হবে। এরপর চলে আসি ম্যানুফ্যাকচারিং সেক্টর। যে কোনো দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু তার ব্যাকবোন। যে কোনো ইকোনমির 3টে ভাগ হয়, একটা অ্যাগ্রিকালচার, তারপরে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস, এই 3টে সেক্টর। অ্যান্ড স্মুথ ট্রানজিশন হওয়া উচিত ফ্রম অ্যাগ্রিকালচার সেক্টর টু ম্যানুফ্যাকচারিং সেক্টর টু সার্ভিস সেক্টর। ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি জাম্প করেছি ফ্রম অ্যাগ্রিকালচার সেক্টর টু সার্ভিস সেক্টর। ম্যানুফ্যাকচারিং সেক্টরটা উইকই থেকে গেছে। এবার ম্যানুফ্যাকচারিং সেক্টর কথার মানে কি?
মানে যেখানে জিনিস তৈরি হচ্ছে, র মেটেরিয়াল থেকে জিনিস তৈরি হওয়া, বেসিক্যালি ফ্যাক্টরিজে যেটা হয়। সেখানে সুবিধাটা কি? আমরা সেলফ ডিপেন্ডেন্ট হব, সেলফ রিলায়েন্ট হব, আত্মনির্ভর হব, কারণ আমরা ম্যানুফ্যাকচার করছি, জিনিস তৈরি করছি, অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকছি না। অ্যাট দ্য সেম টাইম এটা এমপ্লয়মেন্ট জেনারেশন করে। কিভাবে? এই সমস্ত কোম্পানিগুলো, ফ্যাক্টরিগুলোতে লোকে কাজ করছে, তারা এমপ্লয়মেন্ট পাচ্ছে। এমপ্লয়মেন্ট পাওয়া মানে কি? তাদের হাতে টাকা আসছে, আর স্যালারি পাওয়া মানে কি? তারা জিনিসপত্র কিনবে। কেনা মানে কি? ডিমান্ড বাড়ছে ইকোনমিতে। ডিমান্ড বাড়া মানে কি? তার মানে সাপ্লাইয়ের প্রয়োজন মানে কি? প্রোডাকশন বেড়ে যাওয়া। প্রোডাকশন বাড়া মানে কি? আরও লোককে কাজে ঢোকাও যাতে প্রোডাকশন বাড়া যায়। এবার আরও লোককে কাজে ঢোকানো মানে কি? আরও কিছু লোক স্যালারি পাবে এবং ডিমান্ড আরও বাড়বে। সাপ্লাইকে অ্যাকর্ডিংলি বাড়াতে হবে, অ্যাকর্ডিংলি প্রোডাকশন বাড়াতে হবে। সাইকেলটা বোঝা গেছে? সো ম্যানুফ্যাকচারিং সেক্টরের ওপরে আমাদের কনসেন্ট্রেশন করতে হবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি ট্রেড ওয়ার। এই যে একটু আগে বললাম যে আমেরিকার সাথে চায়নার ট্রেড ওয়ার 2018 থেকে শুরু হয়ে গেছিল। যখন ট্রেড ওয়ার হচ্ছে বা যখন এখন গ্লোবাল ইকোনমিতে একটা কথা হচ্ছে টু বয়কট চায়না, প্রত্যেকটা কোম্পানি একটা অল্টারনেট খুঁজে বেড়াচ্ছে যে ইফ নট চায়না তাহলে কোন দেশে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি বা কোম্পানিগুলোকে সেট আপ করতে পারি। এই ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের ভালো থাকতো তাহলে ইন্ডিয়া কিন্তু একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারত। কিন্তু ভিয়েতনাম বলো বা এই ছোটোখাটো দেশগুলো বলো, ইনফ্যাক্ট থাইল্যান্ড, এরা সমস্ত কিন্তু আর বিকামিং বেটার অপশনস দেন ইন্ডিয়া। তারা কিন্তু ইন্ডিয়াকে চুজ করছে না, তারা কাদের চুজ করছে? ভিয়েতনাম, থাইল্যান্ড, এদেরকে চুজ করছে টু শিফট দেয়ার কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং হাবস। কেন? আমাদের ইনফ্রাস্ট্রাকচার উইক। ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বুঝি? ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এনার্জি সিস্টেম, ঠিক আছে? তাছাড়া লজের রেড টেপিজম তো রয়েছে। তাহলে আমাদের দেশকে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ করে নিতে হবে ফর ইনভেস্টমেন্ট টু হ্যাপেন। যখন ইউএসএ অ্যান্ড চায়নার মধ্যে ট্রেড ওয়ার চলছিল অ্যান্ড ইউএসএ অল্টারনেটিভস খুঁজছে, তখন ইন্ডিয়াকে কেন কনসিডার করা হচ্ছে না অ্যাজ অ্যান অল্টারনেটিভ? যেখানে ভিয়েতনামকে করা হচ্ছে, থাইল্যান্ডকে করা হচ্ছে, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব উইক। সো লং টার্মে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে যদি কাজ করা হয় তাহলে ইন্ডিয়ার মতো কোনো দেশ প্রগ্রেস করবে না। সো আমাদের প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে অ্যান্ড লং টার্মে চিন্তা করতে হবে। যদি আমরা এই সমস্ত পয়েন্টগুলোকে ফলো করি দেন ইন লং টার্ম ইন্ডিয়া এতটা এগিয়ে যাবে যে চায়না কেন, অন্য কোনো ইকোনমি ইন্ডিয়াকে ছুঁতে পারবে না। কারণ আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউথ ফোর্স, আমাদের দেশের ইউথ ফোর্স। চায়নার যে পপুলেশন সেটা বয়স্ক পপুলেশন, আমাদের এখানে ইনোভেশন আসতে পারে কারণ আমাদের ইউথ ফোর্সের নাম্বার প্রচুর, সেটাকে অ্যাজ এ স্ট্রেংথ ইউজ করতে হবে। আশা করছি তোমাদের গোটা পার্সপেক্টিভটা বোঝানোর চেষ্টা করেছি, সেটা তোমরা বুঝতে পেরেছো এবং টপিকটা তোমাদের ভালো লেগেছে। ওয়েল, এই ধরনের টপিক যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাও, আরও এই ধরনের টপিক নিয়ে আসবো। কিপ স্টাডিং। থ্যাংক ইউ।